সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মুসলিমুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতার সেই দিনে এই মাঠ কবিতায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত পর্যবেক্ষকবৃন্দ, আপনারা যারা পর্যবেক্ষণ করছেন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটি চমৎকার কবিতা নিয়ে হাজির হয়েছি। একটু বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো। আজকের কবিতার শিরোনাম হচ্ছে সেই দিন এই মাঠ। কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো যে জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়ে থাকে। তিনি প্রকৃতি প্রেমিক কবিও বটে, তাকে তিমির হননের কবিও বলা হয়ে থাকে। তিনি আধুনিক জীবন চেতনার কবি হিসেবেও পরিচিত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে কবি জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। একটু বোর্ডের দিকে লক্ষ্য করো তোমরা সবাই। প্রথমেই দেখো কবি পরিচিতি। কবি জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। এই 1899 সালে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। এই 1899 সালে বেশ কয়েকজন কবি সাহিত্যিক জন্মলাভ করেন। যাই হোক, তোমাদের এটি একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় জন্ম সরবরাহ পরীক্ষায় আসে। তারপরে 2 নম্বর প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো। জীবনানন্দ দাশের মাতা নাম হচ্ছে কুসুম কুমারী দাস। এটি কিন্তু প্রায় তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে এসে থাকে। কুসুম কুমারী দাস একজন স্বভাব কবি ছিলেন। তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, স্বভাব কবি কি? তোমরা হয়তো বাংলা সাহিত্য পড়ার ক্ষেত্রে সভাকবি বা স্বভাব কবি এই দুটো শব্দের সঙ্গে পরিচিত হতে পারবে। তো এখানে যে স্বভাব কবি বলা হয়েছে, এটি হচ্ছে জন্ম হইতে লব্ধ কবিত্ব সম্পর্কিত যে জ্ঞান বা এই ধরনের যেসব ব্যক্তি রয়েছে তাদেরকে স্বভাব কবি বলা হয়ে থাকে। তো কুসুম কুমারী দাস একজন স্বভাব কবি ছিলেন। কবি জীবনানন্দ দাশ অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন। হয়তো বিস্তারিত এখানে উল্লেখ করা হয়নি। কবি জীবনানন্দ দাশ 1921 সালে MA ডিগ্রি অর্জনের পরেই তিনি শিক্ষা জীবন শেষ করেন এবং পাশাপাশি তিনি অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। কবি জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। তিনি রূপসী বাংলার কবি হিসেবে যেমন পরিচিত, ঠিক তেমনই তিনি আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। কবি দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। এই প্রশ্নটিও প্রায় পরীক্ষায় তোমাদের আসে যে কবি দৃষ্টিতে বাংলাদেশ কেমন, এটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তারপরে নিশ্চয় দেখো বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্য কবি নিমগ্ন চিত্ত। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। বাংলার গাছপালা, লতা গুল্ম, ফুল পাখি তার আজন্ম প্রিয়। এখন প্রশ্ন হতে পারে তোমাদের যে কবির কাছে, কবি জীবনানন্দ দাশের কাছে বাংলার কোন জিনিস বা কোন কোন জিনিসগুলো বেশি প্রিয়? তো বাংলার গাছপালা, লতা গুল্ম, ফুল পাখি তার আজন্ম প্রিয়। মাল্যবান, তার অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, কিন্তু এখানে উল্লেখ করা যেতে পারে দুটো উপন্যাস, তিনি মাল্যবান আর একটা হচ্ছে সতীর্থ। তো প্রিয় শিক্ষার্থী, এই মাল্যবান এটি তার কোন ধরনের রচনা? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বিগত দিনগুলোতে এসেছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ 1954 সালে 14 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায়
আহত হন। 14ই অক্টোবর আহত হওয়ার পরে বেশ কিছুদিন তিনি কষ্ট ভোগ করার পরে প্রায় সপ্তাহখানিক এই কবি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করে সর্বশেষ তিনি 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন হতে পারে, এখান থেকে একটা প্রশ্ন হয় যে কবি কিভাবে মৃত্যুবরণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, কত তারিখে মৃত্যুবরণ করেন। একটি লাইন থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে, তোমাদের কিন্তু সেই দিকে মনে রাখতে হবে। এই ছিল কবি পরিচয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে চলে যাব আমাদের এই রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সেই অমর সৃষ্টি সব। এই অমর সৃষ্টিতে কি কি তিনি উল্লেখ করেছেন আমরা সে বিষয়গুলো জানার সুযোগ পাব। আমরা দেখেছি বাংলা সাহিত্যের অনেক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা এই ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, বিশেষ করে মৃত্যু চেতনা। মৃত্যুর পরে কবি বেঁচে থাকতে চান তিনি মানবের মাঝে, যেমন রবীন্দ্রনাথ তিনি বলেছেন, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে বাঁচিবারে চাই। ঠিক অনুরূপভাবে কবি জীবনানন্দ দাশ তার কবিতার মাধ্যমে তিনি কিন্তু তার যে মৃত্যু চেতনা সেই দিকটিকে কিন্তু তিনি ব্যক্ত করার চেষ্টা করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে কবিতাটি নিয়ে একটু কথা বলি, তারপরে কবিতার প্রত্যেকটা লাইন নিয়ে আমরা একটু কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই দিন এই মাঠ, কবিতার শিরোনাম হচ্ছে সেই দিন এই মাঠ। সেই দিন কোন দিন? যেদিন কবি থাকবেন না, অর্থাৎ তিনি পরপরে চলে যাবেন। এই মাঠ বলতে এই প্রকৃতি, কবি চলে গেল, এই প্রকৃতি কিন্তু থাকবে। তো কবি জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতাটি আমি আবৃত্তি করছি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবি স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবি না শিশিরের চলে, নরম গন্ধের ঢিবি লক্ষ্মী পেঁচা গান গাবি নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতির ভিজে গন্ধ মৃদু করুণ, খেয়াল কাকুরে এসে লেগেছে জলের খুব কাছে, পৃথিবীর এই সব গল্প বেঁচে হবে চিরকাল, এসিরিও ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি একটু তোমাদের সঙ্গে এ কথাগুলো যোগ করতে চাই। আমি প্রথমেই বলেছি কবি জীবনানন্দ দাশ একজন প্রকৃতি প্রেমিক কবি। এই কবিতায় প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার মৌলিক প্রেরণা। তাহলে কবি জীবনানন্দ দাশের মৌলিক প্রেরণা হচ্ছে প্রকৃতি সৌন্দর্য। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য এই প্রকৃতির রহস্যময় সৌন্দর্য হচ্ছে কবি জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা। এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসে, একটু মনে রাখতে হবে। এখানে দুটি সভ্যতার কথা বলা হয়েছে, এসিরিয় আর ব্যাবিলন। কোন ফুলের কথা বলা হয়েছে? চালতা ফুলের কথা বলা হয়েছে। কোন ফুল? চালতা। এগুলোই মূলত প্রশ্ন। তারপরে এসিরিয় আর ব্যাবিলন, এই দুটি সভ্যতা। এখানে কবি বোঝাতে চাইছেন যে মানব সৃষ্ট যা কিছু তা একদিন ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু প্রকৃতি থাকবে বহমান। অর্থাৎ মানব সৃষ্ট জিনিস ধ্বংসপ্রাপ্ত হবে এবং একমাত্র মহান সৃষ্টিকর্তা সৃষ্টি অর্থাৎ প্রকৃতি থাকবে অবিনশ্বর। তো এখানে দুটো জিনিস, একদিকে হচ্ছে প্রকৃতি বহমান আর মানব সৃষ্ট জিনিস সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হবে। তো
তো কবির একান্ত ইচ্ছা যে কবি অত্যন্ত চমৎকার করে তিনি বলেছেন যে আমাদের এই সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অপরদিকে চলে তার বিনির্মাণ। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা, মাটি থাকে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবারটা, খেয়া নৌকা চলে নদী নালাতে। অর্থাৎ কোথাও কোনো মৃত্যুর থাকে না সেই মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতে সব শেষ নয়। কবি বলছেন যে এত কিছু হয়ে যাওয়ার পরেও মানুষের মৃত্যুতে কোনো কিছু যেমন থেমে থাকে না পৃথিবী, কিন্তু এই মৃত্যু দিয়ে, অর্থাৎ কবি জীবনানন্দ সের একটি বিখ্যাত কবিতার লাইনে এখানে তিনি উল্লেখ করেছেন যে মানুষের মৃত্যু আছে, মানবের মৃত্যু নেই। আমরা একে একে চলে যাব, কিন্তু এই পৃথিবী থাকবে, পৃথিবীর মানব জাতি থাকবে, অর্থাৎ সবকিছুই সমানভাবে চলতে থাকবে। তো পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে কবি বলছেন যে প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতের সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মৃত্যু নেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি এখানে স্বপ্নকে দেখো সোনার স্বপ্নের স্বাদ, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এই কবিতাটি, এই কথাটি কবি বলেছেন এই কারণে যে প্রকৃতি হচ্ছে শাশ্বত, চিরন্তন। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, তার কারণে এই সব প্রশ্ন কোনোদিনই শেষ হবে না, এটি শাশ্বত, চিরন্তন। এই প্রকৃতি, পৃথিবী যতদিন থাকবে সব কিছুই টিকে থাকবে। যেমন দেখো যে আমি চলে যাব, কবি বলছেন আমি চলে যাব, অর্থাৎ কবি মৃত্যুবরণ করবেন, কিন্তু মৃত্যুবরণ করার মধ্য দিয়ে সবকিছু থেমে যাবে না। তিনি দেখো যে স্বপ্নকে সোনার সঙ্গে তুলনা করেছেন, তার কারণ স্বপ্ন চিরন্তন। দেখো প্রকৃতিতে কোকিলের কুহতান সব একই নিয়মে বহমান থাকে, কোনো কিছুই থেমে থাকে না। এখানে দেখো যে চালটা খুলে শিশির কোনা যখন পড়ে এক অপার সৌন্দর্যের সৃষ্টি করে, সেই সৌন্দর্য কখনো ম্লান হবে না, কখনো শেষ হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতার তিথির কবি জীবনানন্দ দাশ যে দিকটিকে বেশি প্রাধান্য দিয়েছেন, যে জীবনানন্দ দাশের প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে বিস্ময়কর নিপুণতায় তিনি উপস্থাপন করেছেন। তো তোমাদের কবিতাটি যদি তোমাদের মাথার মধ্যে থাকে, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। যেমন এখানে স্বপ্নকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, কোন কোন সভ্যতার কথা বলা হয়েছে, খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে, কোন বাতির কথা বলা হয়েছে। যেমন এখানে মৃদু কলরব, কলরব চেঁচামেচি, হালকা, এই ধরনের বিষয়গুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। লক্ষ্মী পেঁচা কার তরে গান গাবে, লক্ষ্মী পেঁচার কথা বলা হয়েছে, এটিও তোমাদের মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি আবারও বলবো যে এখানে যে শব্দার্থ টিকাগুলো রয়েছে এবং বিশেষ করে মূল বক্তব্য বা পাঠ পরিচিতি হয়তো আংশিক আমরা আলোচনা করলাম, তোমরা অবশ্যই এগুলোকে একটু বেশি বেশি করে বাড়িতে রপ্ত করবে, তাহলে হয়তো তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর পরীক্ষায় দিতে সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সব শেষে একটি প্রশ্ন, যে আমি চলে যাব, তোমাদের জন্য বাড়ির প্রশ্ন, যে আমি চলে যাব, আমি চলে যাব
কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন? কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি চলে যাব বলছেন কবি, আমরা সবাই একদিন চলে যাব, কবিও চলে যাবেন সে কথা বলেছেন। তো কবি কোথায় চলে যাবেন, কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন, এটি কিন্তু তোমাদের এটা বাড়ির কাজ দিলাম, খুব সহজ প্রশ্ন। তোমরা যদি আমার কথা বুঝে থাকো তাহলে অবশ্যই সেটি তোমাদের কাছে কোনো বিষয়ই না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের বলছি যে কবি পরিচিতি এবং এই পুরো কবিতাটা অবশ্যই তোমাদের বেশি বেশি করে অনুশীলন করতে হবে। অনুশীলনের কোনো বিকল্প নেই। আশা করি তোমরা এই করোনাকালীন অবসর সময়ে তোমরা বাড়িতে নিয়মিত লেখাপড়া করছো, আরো বেশি বেশি করতে হবে, যেহেতু 2021 সালে তোমাদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হতে পারে। এটি সৃষ্টিকর্তা আমাদের সহায়তাকে। আজ তোমরা সবাই ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকে কবি জীবনানন্দ দাশের সেই দিনেই মার কবিতাটির আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।